চলতরিৎ চ্যাপ্টারটা যদি আমাদেরকে পড়তে হয় তাহলে প্রথমে কি জানতে হবে যে তড়িৎ আধান জিনিসটা কি, আধান জিনিসটা কি। ঠিক আছে, আধান কোনো একটি বস্তুর এমন একটা ধর্ম যেটার জন্য বস্তুটার মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা জন্মায়। এটা আমি কি করে জানলাম না, বহু আগেকার দিনে প্রাচীনকালে বিজ্ঞানী থেলস, গ্রিক দার্শনিক ছিলেন, থেলস প্রথম এটা দেখেছিলেন। তিনি দেখেছিলেন যে এবোনাইটকে পশম দিয়ে যদি ঘষা হয় তাহলে এবোনাইট দণ্ডটার মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা জন্মায়। এবং পরবর্তীকালে দেখা যায় যে শুধুমাত্র এবোনাইট না, অনেক পদার্থই আছে তাদেরকে যদি ঘষা হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণ ক্ষমতা জন্মায়। এবং এই যে আকর্ষণ ক্ষমতা জন্মাচ্ছে এটার কারণ কি না, এটার কারণ হিসেবে বলা হলো যে এই ঘর্ষণের ফলে, ঘর্ষণ যে দুটো বস্তুর মধ্যে করা হচ্ছে সেই দুটো বস্তুর মধ্যে আধানের সৃষ্টি হচ্ছে, সেই আধানের জন্যই আকর্ষণ ক্ষমতা তৈরি হচ্ছে। পরবর্তীকালে দেখা গেল কাঁচকে রেশম দিয়ে ঘষলে এক ঘটনা ঘটছে, চিরুনি দিয়ে যদি চুল আজরাও শীতকালে তাহলে চিরুনি আজলি পড়ে, চিরুনিটাকে যদি কতগুলো ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে যাও তাহলে দেখা যায় যে চিরুনিটা কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। তো আবার শীতকালে যদি দেখবে জামা কাপড় পরে আছো, টি শার্ট বা সোয়েটার জাতীয় যদি কিছু পরে থাকো যেখানে উলের ভাগটা বেশি আছে, পশমের ভাগটা বেশি আছে, সেই সব জিনিস পরে অনেকক্ষণ পরে আছো, তারপরে সেটাকে যখন খুলছো তখন দেখবে পিট 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 করে আওয়াজ হয়। আবার যদি অন্ধকার ঘরে খুলো তাহলে স্পার্কিংও দেখতে পেতে পারো। এই যে সমস্ত কারণগুলো, এইগুলোর পেছনে কারণ কি না, এগুলোর পেছনে কারণ হচ্ছে বস্তুগুলোর মধ্যে তড়িৎ আধানের জন্ম হয়েছে। তাহলে আধান কি না, আধান হলো কোনো একটা বস্তুর এমন একটা ধর্ম যার ফলে কি হচ্ছে না, বস্তুটার মধ্যে আকর্ষণ ক্ষমতা জন্মাচ্ছে। তো এই আধানটা তৈরি হচ্ছে কি করে বা তৈরি হওয়ার কারণ কি না, পরমাণুর ইলেকট্রনীয় গঠন যদি আমরা জানি তাহলে কিন্তু এই আধান তৈরি হওয়ার ঘটনাটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা কি জানি না, আমরা জানি যে একটা পরমাণু, প্রত্যেক পদার্থে কি হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু নিয়ে গঠিত। সেই পরমাণুর মধ্যে কি আছে না, ধনাত্মক তড়িৎগ্রস্ত নিউক্লিয়াস আছে যেটা পরমাণুর সব থেকে ভারী অংশ, আর নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন কক্ষপথে কি আছে না, ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রন, তারা ঘূর্ণায়মান অবস্থায় আছে, বিভিন্ন কক্ষপথে আছে তারা। এবারে নিউক্লিয়াস থেকে যে ইলেকট্রনগুলো সব থেকে বেশি দূরত্বে আছে, মানে সব থেকে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এবং এই যোজ্যতা ইলেকট্রনগুলোর সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কিন্তু খুব কম, খুব দুর্বল। ফলে ওই একদম বাইরের কক্ষের ইলেকট্রনগুলো, মানে যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো, তারা কি হচ্ছে না, তারা সহজেই ওই পরমাণুর ওই কক্ষপথ থেকে ছিটকি বাইরে বেরিয়ে আসে। এবং বিশেষত ধাতুগুলোর ক্ষেত্রে এটা বেশি লক্ষ্য করা যায় আর কি, মানে ধাতুর পরমাণু বাইরের কক্ষপথে ইলেকট্রনের সংখ্যাটা খুব কম থাকে এবং তারা চট করে অন্যান্য ধাতুর তুলনায় তারা চট করে বাইরে বেরিয়ে চলে আসতে পারে। এই যে যোজ্যতা কক্ষের যে ইলেকট্রনগুলো চট করে বাইরে বেরিয়ে চলে আসছে পরমাণু বন্ধনটাকে ছিন্ন করে, সেগুলোকে বলা হচ্ছে মুক্ত ইলেকট্রন। সেই জন্যই ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে আর অধাতুর মধ্যে থাকে না। তো এখন ব্যাপার হচ্ছে যে যদি দুটো পদার্থ, দুটো মানে যে কোনো পদার্থের মধ্যে করলে সেটা হবে না, সেই যে দুটো মানে জোড়ায় জোড়ায় কোন পদার্থের সঙ্গে কোন পদার্থে ঘর্ষণ করলে তড়িৎ উৎপাদন হবে সেটা আগে থেকে আমাদেরকে মানে পরীক্ষালব্ধ ফল থেকে জানা থাকতে হবে। যেমন কাঁচকে যদি আমি রেশম দিয়ে ঘষি, রেশম বা
সিল্কের কাপড় দিয়ে একটা কাজদণ্ডকে ধরো ঘষছে, সেক্ষেত্রে কি হয় না কাজদণ্ডের যে ভিতরে যে পরমাণুগুলো আছে সেই পরমাণু গুলোর সঙ্গে রেশমের বা সিল্কের যে পরমাণুগুলো তাগুলোর কি হচ্ছে ঘর্ষণ হচ্ছে। ঘর্ষণ হওয়ার ফলে কি হয় না কাঁচ পরমাণুর যে ইলেকট্রনগুলো তারা কি হয় না তারা বেরিয়ে চলে আসে রেশমের কাপড়টা। তাহলে কি হলো না কাজদণ্ড থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে চলে এলো, কাজদণ্ডে যে পরমাণু আছে সেখান থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে চলে এলো, রেশমের কাপড়ে চলে এলো। এখন ইলেকট্রন তো ঋণাত্মক তড়িৎগ্রস্ত, তাহলে ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রন যখন কাজদণ্ড থেকে বাইরে বেরিয়ে চলে আসছে তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা দাঁড়াচ্ছে যে কাজদণ্ডের ইলেকট্রনের ঘাটতি দেখা দিচ্ছে, ইলেকট্রন কম থাকছে। এবং ইলেকট্রন যদি কমে যায় তাহলে কি হবে? তাহলে যেহেতু ইলেকট্রন ঋণাত্মক তড়িৎগ্রস্ত সেহেতু কি হবে না ওইখানে ইলেকট্রনের ঘাটতি হবে, মানে ঋণাত্মকের অপোজিট মানে ধনাত্মক আধানের সৃষ্টি হবে। সেই জন্য কাজদণ্ড সেখানে কি হবে না ধনাত্মক তড়িৎগ্রস্ত। আবার যদি এবনাইটকে পশম দিয়ে ঘষা হয়, এবনাইট হচ্ছে একটা পদার্থ, সেই পদার্থের একটা দণ্ড নিলে সেটাকে পশম বা উল দিয়ে ঘষা হবে, সেক্ষেত্রে কি হয় না সেক্ষেত্রে পশম থেকে কি হয় না ইলেকট্রন চলে আসে এবনাইট। পশম থেকে ইলেকট্রন এবনাইট দণ্ডে চলে এলো, তাহলে পশমে কি হলো ইলেকট্রনের ঘাটতি দেখা দিল, ইলেকট্রন ঋণাত্মক তড়িৎগ্রস্ত তার ঘাটতি দেখা দিল, মানে কি তার বিপরীত আধান তৈরি হবে পশমের কাপড়ে, তাহলে পশম হয়ে গেল ধনাত্মক তড়িৎগ্রস্ত। আর এবনাইট দণ্ডে ইলেকট্রনটা চলে আসছে মানে ইলেকট্রনের আধিক্য ঘটেছে, ইলেকট্রন ঋণাত্মক তড়িৎগ্রস্ত, সেই জন্য এবনাইট হয়ে যাবে কি না ঋণাত্মক তড়িৎগ্রস্ত দণ্ডে পরিণত। এই অবস্থাতে যদি কাজদণ্ডকে কাগজের টুকরোর কাছে নিয়ে যাও বা সোলার ছোট বলের কাছে যদি ঝুলছে সোলার বলটা সেখানে যদি নিয়ে যাও কাজদণ্ড বা এবনাইট দণ্ড যাকেই তুমি নিয়ে যাও, সেক্ষেত্রে দেখা যাবে যে কাজদণ্ড বা এবনাইট দণ্ড সেই ছোট ছোট কাগজের টুকরো বা সোলার বল এগুলোকে আকর্ষণ করছে, এটা দেখা যাবে। আবার কি এই যে শীতকালে চিরুনি আঁচড়ানোর ঘটনাটা বললাম, চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছি, শীতকালে কি হয় জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকে অর্থাৎ, তাহলে এবার চিরুনি দিয়ে যখন চুলটা আঁচড়াচ্ছি তখন কি হচ্ছে চুলের সঙ্গে চিরুনি ঘর্ষণ হচ্ছে, এবং ঘর্ষণের ফলে কি হচ্ছে না একটা পদার্থ থেকে আরেকটা পদার্থে ইলেকট্রনের স্থানান্তরণ হচ্ছে, ইলেকট্রন একটা পদার্থ থেকে আরেকটা পদার্থে যাচ্ছে। যে পদার্থ থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে সেই পদার্থটা ধনাত্মক তড়িতাধান তৈরি হচ্ছে, আর যে পদার্থে ইলেকট্রনটা যাচ্ছে সেই পদার্থে ঋণাত্মক তড়িতাধান তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে ঘর্ষণের ফলে কি হচ্ছে না দুটো বিপরীত ধর্মী তড়িতাধান দুটো বস্তুতে তৈরি হচ্ছে, একটা ধনাত্মক তড়িতাধান আর একটা ঋণাত্মক তড়িতাধান। তো এই যে তড়িতাধানগুলো তৈরি হচ্ছে, এই তড়িতাধানগুলো যেহেতু ঘর্ষণের ফলে তৈরি হচ্ছে সেই জন্য এই তড়িতাধানগুলোকে বলা হচ্ছে ঘর্ষণজাত তড়িৎ বা স্থির তড়িৎ। ঘর্ষণজাত তড়িৎ বা স্থির তড়িৎ। ঘর্ষণজাত তড়িৎ বা স্থির তড়িৎ যে বললাম আমি, ঘর্ষণজাত তড়িৎ কেন বলা যাচ্ছে সেটা তো আমি বোঝাই না, কিন্তু স্থির তড়িৎ কেন বলা হচ্ছে না এই যে ধরো কাজদণ্ডকে রেশম দিয়ে ঘষলে তার ফলে কাজদণ্ড ধনাত্মক তড়িৎগ্রস্ত হলো, রেশম ঋণাত্মক তড়িৎগ্রস্ত হলো, বা এবনাইটকে পশম দিয়ে ঘষলে এবনাইট ঋণাত্মক তড়িৎগ্রস্ত হলো, পশম ধনাত্মক তড়িৎগ্রস্ত হলো। এই যে ঘটনাগুলো ঘটছে এবং এর ফলে যে আধানটা তৈরি হচ্ছে, এই আধানটা কোথায় তৈরি হচ্ছে না দুটো অধাতুর মধ্যে আধানটা তৈরি হচ্ছে। এই যে ইলেকট্রনগুলো যেমন কাজদণ্ডকে তুমি যখন বা এবনাইট দণ্ডকে যখন পশম দিয়ে ঘষছো, এবনাইট দণ্ডে কি হচ্ছে পশম থেকে ইলেকট্রনগুলো চলে আসছে, সেগুলো এবনাইট দণ্ডের মধ্যে থেকে যাচ্ছে, কিন্তু এবনাইট তো অধাতু, তাহলে এবারে কি হচ্ছে না এবনাইট দণ্ডে যখন ওই ইলেকট্রনটা আসছে, ইলেকট্রনটা কিন্তু ওই যে যেখানটাতে তুমি ঘর্ষণ করছো ওই রিজিয়নের মধ্যেই ওই অঞ্চলের মধ্যেই কি হচ্ছে না ঋণাত্মক আধানটা আবদ্ধ থাকছে। আবার কাজদণ্ডে তুমি যখন ঘষছো কাজদণ্ডটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হচ্ছে, যে অংশটাতে ঘষেছো সেই অংশটাতেই কেবল ধনাত্মক আধানটা পাবে, কাজদণ্ডের বাকি অংশে কিন্তু আধানের কোনো অস্তিত্ব খুঁজে পাবে না, কারণ কাজদণ্ড হচ্ছে অল্প। তার মানে এই ঘর্ষণের ফলে যে আধানটা তৈরি হচ্ছে এই আধানটা কি হচ্ছে না এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে না, এক জায়গাতে স্থির থাকে, সেই জন্য এই তড়িতের অপর নাম হচ্ছে স্থির তড়িৎ। এখন এই যে তড়িতাধান তৈরি হচ্ছে, এই তড়িতাধান কি কেবল অধাতুর মধ্যেই তৈরি হতে পারে? তো এখন এর উত্তর হচ্ছে কি যে না, তা নয়। ধাতুর মধ্যেও এরকম ভাবে আধান আমি তৈরি করতে পারি, কিন্তু
যেহেতু ধাতুর মধ্যে ইলেকট্রনগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে, ধাতুতে অনেক প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে, আমি আগেই বললাম, এই মুক্ত ইলেকট্রনগুলো কি হয় না এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে। ধাতুর যে পরমাণু, সেই পরমাণু বাইরের পক্ষে কম সংখ্যক ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা অত্যন্ত দুর্বল হয়, ফলে ওই বাইরের কক্ষের ইলেকট্রনগুলো মানে যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো সেগুলো সহজেই কি করে না পরমাণু বন্ধন থেকে মুক্ত হয়ে বেরিয়ে যেতে পারে এবং তারা চলাচল করতে পারে। এইটিকেই বলা হচ্ছে মুক্ত ইলেকট্রন। এবং ধাতুর মধ্যে প্রচুর পরিমাণে এই মুক্ত ইলেকট্রন থাকে। এখন ঘর্ষণের ফলে একটা ধাতব খণ্ডকে তুমি অন্য কোনো কিছু যদি ঘষছো, ঘষার ফলে ধাতব খণ্ডটাতে একটা আধান তৈরি হলো, সেই আধানটা কিন্তু ওই ঘর্ষণজাত অঞ্চলেই কিন্তু সীমাবদ্ধ থাকবে না, সে তো এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারবে, তাহলে সে ছড়িয়ে পড়বে। এবারে যদি আমি হাত দিয়ে ধাতুটাকে ধরে থাকি, আমাদের দেহ হচ্ছে কি তড়িতের সুপরিবাহী, দেহের মধ্যে দিয়ে সহজেই আধান চলাচল করতে পারে। তাহলে আমি ধাতুটাকে হাত দিয়ে ধরে ধাতুটাকে ঘষছি এবং ধাতুটাতে আধান তৈরি হবে অবশ্যই, যদি হবার হয়, তাহলে সে আধানটা কি হবে না তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে না আমাদের শরীর দিয়ে পৃথিবীতে চলে, ফলে ওই দণ্ডটাতে আমি ওই আধানের অস্তিত্বটা অনুভব করতে পারবো, তাই তো? তাহলে তখন সেটা যেটা হয়ে যাবে ঘর্ষণের মানে যে তড়িৎটা আমি পাবো, সেক্ষেত্রে সেটা স্থির তড়িৎ থাকবে না ধাতুর ক্ষেত্রে, ধাতুর ক্ষেত্রে সেটা হয়ে যাবে জল তড়িৎ। ঠিক আছে, যাই হোক, এখন আমাদেরকে যেটা জানতে হবে যে দুটো জিনিসের সঙ্গে আমাদেরকে পরিচিত হবে। একটা হচ্ছে যে বিভব জিনিসটা, তড়িৎ বিভব কাকে বলে না? বিভব হচ্ছে কোনো তড়িদাহিত বস্তু, তড়িৎ দ্বারা আহিত করা হয়েছে, মানে কোনো তড়িৎগ্রস্ত বস্তুর এমন একটা তাড়িতিক অবস্থা যার সাহায্যে দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে আমরা বুঝতে পারি যে তড়িতের প্রবাহটা কোন বস্তু থেকে কোন বস্তুতে হয়। কি বললাম না? বললাম কোন বস্তুর বিভব হলো তড়িৎগ্রস্ত বস্তুর এমন একটা তাড়িতিক অবস্থা যেটা ঠিক করে দেয় যে দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে তড়িৎ আধানের প্রবাহটা কোন বস্তু থেকে কোন বস্তুতে হয়। যেমন ধরো কথা বলছি, জল, ঠিক আছে? জল কি করে না, জল সবসময় উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে বয়। কখনো তো এমন হয় না, দেখে তুমি কখনো যে নদীর নিচ থেকে ঢালু থেকে উপরের দিকে বইছে, সমতল থেকে পাহাড়ের দিকে বইছে, এমন তো হয় না। সবসময় জলের ধর্মই হচ্ছে কি না সবসময় উঁচু থেকে নিচের দিকে। তাহলে এইখানে জলের প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে হবে সেটা কে ডিটারমাইন করছে, কে ঠিক করছে? সেটা না ঠিক করছে ভূমির উচ্চতা। ভূমির উচ্চতা ঠিক করছে যে জলটা নিচ থেকে উপরের দিকে মানে সমতল থেকে পাহাড়ে যাবে না পাহাড় থেকে সমতলে। যেহেতু পাহাড়ের উচ্চতা বেশি, সুতরাং প্রথমতেই জল পাহাড় থেকে সমতলের দিকে নামবে, নদীর স্রোত সবসময় পাহাড় থেকে সমতলের দিকে হবে। এবং এটা কে ঠিক করছে না ভূমির উচ্চতা। আবার তাপ, তাপ চ্যাপ্টার আমরা অলরেডি পড়েছি, তাপের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে। মানে ধরো উনুনে একটা কেডলি চাপানো আছে, ঠিক আছে, চায়ের কেডলি, কেডলির হাতলটাতে কিছু দেওয়া ফাঁকা আছে। এবারে উনুনে গরম হচ্ছে কেডলিটা, তাহলে কি হবে? কেডলিটা গরম হবে নিশ্চয়ই। এই অবস্থাতে যদি আমি খালি হাতে গিয়ে পরে কেডলির হাতলটা ধরি, তাহলে কি হবে? শেখা হবো, হাতে ফসকাও করতে পারে। কেন হবে সেটা না, কেডলির হাতলটা ধরার সঙ্গে সঙ্গে কি হয় না, কেডলি থেকে তাপ আমার শরীরে ঢুকে, আমার হাতে ঢুকে, এবং আমার হাত অতটা পরিমাণ তাপ গ্রহণ করতে মানে সক্ষম নয়, সেই জন্য আমার হাতে ফসকা পড়ে। এই যে কেডলিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তাপটা কেডলি থেকে আমার হাতে চলে এলো, এটা কে ঠিক করলো? এমন তো হতে পারতো যে আমি কেডলিটা গিয়ে পরে ধরলাম, আমার হাত থেকে তাপ চলে গেল কেডলিতে, দিয়ে কেডলিটা আরো গরম হয়ে গেল আর আমার হাতটা ঠান্ডা হয়ে গেল, কিন্তু তা তো কোনোদিন হয় না। তাহলে গরম কেডলিতে হাত দিলে তাপটা সবসময় কেডলি থেকে আমার হাতেই আসবে, এটা কে ঠিক করছে? এটা ঠিক করছে তাপমাত্রা। তাপমাত্রা নামে একটা রাশি আছে, এটাকে বলা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। মানে এই অবস্থাটাই ঠিক করে দেয় যে তাপের প্রবাহটা কোন বস্তু থেকে কোন বস্তুতে হবে। যে বস্তুর তাপমাত্রা বেশি, অর্থাৎ যে বস্তুটা গরম বেশি, সেই দিক থেকে তাপটা কোন দিকে যাবে না, যে বস্তুর তাপমাত্রা কম বা যে বস্তুটা অপেক্ষাকৃত কম গরম, সেইখানে তাপের প্রবাহটা হবে। তাহলে জলের প্রবাহ নির্ধারণ করছে ভূমির হাইট, তাপের প্রবাহ নির্ধারণ করছে তাপমাত্রা। ঠিক তেমনি তড়িতের প্রবাহের অভিমুখটা, তড়িতের
তড়িৎ আধানের প্রবাহটা কোন বস্তু থেকে কোন বস্তুতে হবে সেটা নির্ধারণ করছে একটা তাড়িতিক অবস্থা, বস্তুটার একটা তাড়িতিক অবস্থা, সেইটাই হচ্ছে বস্তুর বিভব। বুঝা গেছে? তাহলে এই হচ্ছে তড়িৎ বিভবের কনসেপ্ট। এইবার ব্যাপার হচ্ছে যেটা, তাহলে তড়িৎ বিভব কাকে বলে, কোন বস্তুর বিভব কাকে বলে, সেইটা আমি লিখে দিচ্ছি। লিখে না, আর এখনো দুখানা বিভবের প্রকারভেদ লিখতে বাকি আছে, যদিও সেগুলো পরীক্ষাতে আসে না, কিন্তু তার ধারণাটা কনসেপ্টটা থাকা দরকার। সেটা উচ্চ বিভব এবং নিম্ন বিভব। তো সেটা এবার আমি লিখে দিচ্ছি। আমরা আধানের একক আছে, দু ধরনের আমাদের পরিমাপ পদ্ধতি আছে, এবং পরিমাপ পদ্ধতি আমরা মূলত ইউজ করি, সেটা হচ্ছে সিজিএস পদ্ধতি আর একটা হচ্ছে এসআই পদ্ধতি। তো সিজিএস পদ্ধতিতে, সিজিএস এই পদ্ধতিতে আধানের একক, আধানের একক এটা হলো ইএসইউ। কি হলো ইএসইউ? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা হলো স্থির তাড়িতিক একক, স্থির তাড়িতিক একক। আর আছে এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে আধানের একক হলো কুলম্ব। কুলম্ব, ইউজেনি কুলম্বের নাম অনুসারে একে আমরা বড় হাতের সি অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি। এছাড়াও আধানের একটি তড়িৎ চুম্বকীয় একক আছে, সেটি হলো ইএমইউ। ঠিক আছে? এই ইএমইউ জিনিসটা কি সেটা পরে বলবো, এইখানে এই চ্যাপ্টারে সেটা বলবো না, অন্য চ্যাপ্টার আছে সেখানে এটা সম্বন্ধে বলা হবে। তো এই যে এককগুলো, এই এককগুলো আবার পারস্পরিক সম্পর্কযুক্ত। যেমন ধরো দৈর্ঘ্যের একক মিটার এবং সেন্টিমিটার, দৈর্ঘ্য সিজিএস একক সেন্টিমিটার আর এসআই একক মিটার। এই মিটার এবং সেন্টিমিটার এদের মধ্যে একটা সম্পর্ক আছে, যেমন 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সেরকম কুলম্ব ইএসইউ এর মধ্যেও সম্পর্ক আছে। সেই সম্পর্কটি কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। সেটা কি না, সেটা হচ্ছে 1 কুলম্ব 1 সি, এইটা সমান হচ্ছে 3 × 10⁹ ইএসইউ। কি হলো? 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। ঠিক আছে? আবার এই কুলম্ব এবং ইএমইউ এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে 1 কুলম্ব সমান 1/10 ইএমইউ। এই দুটি সম্পর্ক অবশ্যই মনে রাখবে। ঠিক আছে? আধানের কোয়ান্টাইম, ইংরেজিতে বলে কোয়ান্টাইজেশন অফ চার্জ। আধানের কোয়ান্টাইম, এই আধানের কোয়ান্টাইম জিনিসটা কি? আধানের কোয়ান্টাইম জিনিসটা হচ্ছে যে কোনো আহিত বস্তু তাতে আধানের যে পরিমাণটা থাকবে, সেই আধানের পরিমাণটা একটা মৌলিক ক্ষুদ্রতম পরিমাণের আধান তার অখণ্ড গুণিতক। যে কোনো একটা আহিত বস্তু তাতে যে আধানটা থাকবে, সেই আধানের পরিমাণটা একটা মৌলিক ক্ষুদ্রতম আধানের পরিমাণের অখণ্ড গুণিতক হবে। ঠিক আছে? তো দেখা গেছে যে আচ্ছা ধরলাম যে এই অখণ্ড গুণিতকটা, যে বললাম মৌলিক ক্ষুদ্রতম আধানের পরিমাণ, এই মৌলিক ক্ষুদ্রতম আধানের পরিমাণটাকে ধরলাম আমি এক্স। ঠিক আছে? এই এক্স পরিমাণ আধান, সেটাকে আমি বলছি ক্ষুদ্রতম আধান, ক্ষুদ্রতম মৌলিক আধান।
আধানের পরিমাণ, এর থেকে কম আধান পাওয়া সম্ভব নয়, ধরুন বলছি আর কি, ঠিক আছে তো, মানে এর থেকে এক্স এর থেকে কম পরিমাণ আধান পাওয়া সম্ভব নয়, এটি হচ্ছে আধানের মানে কি বলবো মৌলিক একক, এর থেকে কম আধান পাওয়া সম্ভব নয়। এইবারে হলো কি না, যে কোনো পরিবাহী, ধরি আমার কাছে একটা বস্তু রয়েছে, এই বস্তুটার মধ্যে ধরলাম আমি কিউ পরিমাণ আধান রয়েছে। এই আধানের কোয়ান্টাম নীতি অনুসারে এই যে কিউ পরিমাণ আধান, এই কিউ পরিমাণ আধানটা এই মৌলিক ক্ষুদ্রতম আধানের যে পরিমাণ রয়েছে মানে এক্স এর অখণ্ড গুণিত হবে, অর্থাৎ কিউ সমান এন এক্স হবে, যেখানে এন সমান 1 2 3 অবশ্যই হয় এক্স এর 1 গুণ কিংবা এক্স এর 2 গুণ, এক্স এর 3 গুণ, 4 গুণ, 5 গুণ এমনি হবে। এই এক্স এর মান কত, এই অখণ্ড ক্ষুদ্রতম আধানের পরিমাণের মান কত, এই অখণ্ড ক্ষুদ্রতম আধানের মান হচ্ছে একটি ইলেকট্রন বা একটি প্রোটনের আধানের মানের সমান, অর্থাৎ এক্স ইকুয়াল টু হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম্ব। অর্থাৎ এই কিউ ইকুয়াল টু এনএক্স না লিখে এটাকে আমি লিখবো কিউ ইকুয়াল টু এনই। এটি হচ্ছে আধানের কোয়ান্টাম পদ্ধতি, ঠিক আছে। অর্থাৎ যে কোনো পরিমাণ আধান সেটা যত বড়ই হোক না কেন আধানের পরিমাণটা, সেটা অবশ্যই একটি ইলেকট্রন বা একটি প্রোটনের আধানের যে মান তার অখণ্ড গুণিতকে হবে, ঠিক আছে। মানে কখনোই কিন্তু এইরকম হওয়া সম্ভব নয়, মানে কখনোই কিন্তু কিউ নট ইকুয়াল, মানে কখনোই কিন্তু 1.5e বা 3.5e এইরকম কিন্তু দশমিক ভগ্নাংশ আসা কিন্তু সম্ভব নয়। তবে হ্যাঁ, বিভিন্ন ধরনের মৌলিক এলিমেন্টারি পার্টিকেল যেগুলো আছে বিভিন্ন পদার্থের মধ্যে কি আছে, পরমাণু আছে, পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, এই যে বিভিন্ন ধরনের এলিমেন্টারি পার্টিকেল যেগুলো আছে, মৌলিক কণা যেগুলো পদার্থের, সেই মৌলিক কণাগুলো গঠন বর্ণনা করতে গিয়ে, গঠন বিশ্লেষণ করতে গিয়ে বিজ্ঞানীরা কোয়ার্ক নামে এক ধরনের পার্টিকেলের অবতারণা করেছেন। এবং এই যদিও এগুলোর বাস্তব কোনো তার অস্তিত্ব এখনো আবিষ্কৃত হয়নি কোয়ার্কগুলোর, কিন্তু কোয়ার্কগুলোর উপস্থিতি অ্যাজাম্পশন করে নেওয়া হয়েছে, ধরে নেওয়া হয়েছে, তাদের নির্দিষ্ট প্রপার্টি অ্যাজিউম করা হয়েছে, তাদের চার্জের পরিমাণ অ্যাজিউম করা হয়েছে, এবং সেইগুলোকে অ্যাজিউম করে সেগুলোকে ধরে নিয়ে বিভিন্ন পদার্থবিজ্ঞানের বিভিন্ন যেগুলো তত্ত্ব আছে সেই তত্ত্বগুলো থিওরিটিক্যালি কিন্তু এক্সপ্লেন করা সম্ভব হয়েছে। সেই জন্য এখনো পর্যন্ত কোয়ার্ক মডেল কিন্তু আমরা মেনে নিয়েছি, আমরা কোয়ার্ক মডেল কে অ্যাকসেপ্ট করি, এবং এই কোয়ার্ক মডেল অনুসারে বিভিন্ন ধরনের কোয়ার্ক আছে, যেমন আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, স্ট্রেঞ্জ কোয়ার্ক, এরকম চার্ম কোয়ার্ক, বিভিন্ন ধরনের কোয়ার্ক আছে। তার মধ্যে আপ কোয়ার্কের চার্জ হচ্ছে বোধহয় +2/3, ডাউনের বোধহয় সম্ভবত -e/3, এইরকম টাইপের আরো এরকম আছে। মানে মোটামুটি ধরা যেতে পারে যে এই যে কোয়ার্ক গুলো রয়েছে, এই কোয়ার্ক গুলোর যে চার্জ, ঠিক আছে তো, এই চার্জ গুলো দেখা যাচ্ছে যে e/3 এর মাল্টিপল হচ্ছে আর কি। যেমন এইটা আর কি 2/3, তার মানে আমি এটা বলতে পারি যে 2 গুণিত e/3। এমনি এইখানে নেগেটিভ চার্জ যদি বাদ দিই, মানে বা নেগেটিভ চার্জ তো ওটা আধানের প্রকৃতিটা বলছে, আমি জাস্ট মানটা যদি বলি তাহলে এটা বলা যেতে পারে এরকম e/3, ঠিক আছে তো। তো এরকম ভাবে দেখা যায় মোটামুটি ভাবে যে কোয়ার্ক গুলোর আধানটা অ্যাজুম করা হয়েছে সেই আধানটা e/3 এর মাল্টিপল, সেই হিসাবে এইখানে ne না লিখে ne/3 লেখাটাই যুক্তিসঙ্গত, কিন্তু সেটা এখনো পর্যন্ত আমরা লিখতে পারি না। তার কারণ হচ্ছে এটা এই কোয়ার্কের উপস্থিতি এখনো পরীক্ষিতভাবে সত্য নয়, তাই সেই জন্য আমরা এখনো পর্যন্ত কিউ ইকুয়াল টু এনি এইটাকেই কোয়ান্টাইজেশন তত্ত্ব হিসেবে মেনে চলি আর কি। তো যদি পরবর্তীকালে এই কোয়ার্ক মডেলের এই কোয়ার্কের অস্তিত্ব যদি সন্দেহাতীতভাবে যদি প্রমাণিত হয়, এবং তার দিকে এই যে চার্জগুলো যেগুলো অ্যাজুম করা হয়েছে এগুলো যদি সত্যি বলে প্রমাণিত হয় সন্দেহাতীতভাবে, তখন হয়তো এই কোয়ান্টাইজেশনের যে ফর্মুলা মানে কিউ ইকুয়াল টু এনি, এখানেও হয়তো একটা পরিবর্তন আমরা দেখতে পাবো।